নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনপুরের লেখা ছোট গল্প মহারাজা মহাপতি। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। তোমরা গল্প শুনতে চাও? গল্প একটা বলতে পারি, কিন্তু সেটা তোমরা বিশ্বাস করবে না বোধহয়। তোমরা আজকালকার ছেলেমেয়েরা বড্ড বেশি চালাক চতুর হয়ে গেছো। তোমরা বলবে এ অসম্ভব, এরকম হয় নাকি? অসম্ভব গল্পই বলতে হবে। বেশ, শোনো তবে। অনেক অনেক দিন আগেই মহাপতি নামে এক রাজা ছিলেন। বিরাট তার সাম্রাজ্য, প্রচণ্ড তার প্রতাপ। তার বিশাল প্রাসাদে অরূপ স্ফটিক দিয়ে তৈরি। দিনের আলোয় তার এক রূপ, রাত্রের অন্ধকারে তার আরেক রূপ। তার মহীসাগর দিঘি সাগরেরই মতো, কূল দেখা যায় না। অসংখ্য তার কর্মচারী, পাত্র মিত্র, সেনাপতি, উপমন্ত্রী, মন্ত্রী তার ভয়ে তটস্থ। যখন কাউকে দণ্ড দেন তখন তাকে প্রাণদণ্ড দেন। দিনের বেলায় যখন বিচারাসনে বসেন তখন ভয়ে থরথর করে কাঁপে অপরাধীরা। কারণ তারা জানে অপরাধ প্রমাণ হলেই শুলে চড়াবে সবে। মিথ্যাবাদী, চোর, প্রতারক, চরিত্রহীন সকলেরই এক দণ্ড। তিনি বলতেন, মন্দকে মুছে ফেলো, ওর সঙ্গে আপোষ করো না। এই মহাপতি রাত্রে কিন্তু অন্যরকম মানুষ হয়ে যেতেন। সন্ধ্যার অন্ধকার নামবার সঙ্গে সঙ্গে এই দোদণ্ড প্রতাপ নিষ্ঠুর রাজা করুণাময় কবি হয়ে যেতেন। তখন তিনি নিজের বাগান বাড়িতে একা একাই থাকতেন। কখনো গান করতেন, কখনো কবিতা লিখতেন, কখনো চুপ করে বসে থাকতেন। বিয়ে করেননি। দূর সম্পর্কের আত্মীয় স্বজনই পূর্ণ ছিল তার রাজপুরী। তাদের খাওয়া পড়ার সমস্ত খরচ তিনিই দিতেন। রাজকোষে অর্থের অভাব ছিল না, কিন্তু তিনি কারোর সঙ্গে মিশতেনও না। নিরাপদ একক জীবনযাপন করতে ভালোবাসতেন তিনি। বেশিরভাগ সময় থাকতেন তার বাগান বাড়িতে প্রভাব বর্মার তত্ত্বাবধানে। প্রভাব বর্মা ছিলেন তার প্রধানমন্ত্রী। সেদিন পূর্ণিমা। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল দিক দিগন্ত। গভীর রাত্রি, চতুর্দিক নিস্তব্ধ। উদ্যানের বেলি কুঞ্জে এক মর্মর আসনের উপর চুপ হয়ে বসে আছেন মহাপতি, আকাশের দিকে চেয়ে। প্রকাণ্ড একটা সাদা স্তূপ মেঘ বিরাট মহিমায় রূপায়িত হয়েছে তার চোখের সামনে। মেঘের সর্বাঙ্গে জ্যোৎস্না লুটিয়ে পড়েছে। মনে হচ্ছে যেন বেল ফুলের পর্বত একটা। মহাপতির মনের নেপথ্যে একটা বাসনা জাগল। আহা, আমি যদি মেঘ হতে পারতাম। তন্ময় হয়ে চেয়েছিলেন তিনি মেঘের দিকে। এমন সময় এক তীক্ষ্ণ তার চিৎকার বিঘ্নিত করল সেই নিস্তব্ধতাকে। মহাপতি উঠে পড়লেন। দৌবারিককে ডেকে বললেন, দেখে এসো কে চিৎকার করছে। যদি তার দেখা পাও ডেকে নিয়ে এসো এখানে। একটু পরে দৌবারিক যাকে সঙ্গে করে নিয়ে এলো তাকে দেখে অবাক হয়ে গেলেন মহাপতি। ছেঁড়া ময়লা কাপড় পরা, জীর্ণ শীর্ণ কঙ্কালসার একটি বৃদ্ধা। মুখের চামড়া কুঁচকে গেছে, চোখের দৃষ্টি নিষ্প্রভ, মাথার চুল রুক্ষ। কে তুমি? ফ্যালফ্যাল করে চেয়ে দাঁড়িয়ে রইল বৃদ্ধা। তারপর প্রশ্ন করল, আপনি কে? আমি মহীপতি। ও, আপনি মহারাজ মহীপতি? আমি আপনার কাছে এক আর্জি নিয়ে এসেছি মহারাজ। কি আর্জি? আমাকে শুলে দিন। আমার স্বামীকে আপনি শুলে দিয়েছেন, 3 ছেলেকেও শুলে দিয়েছেন, আমাকেও শুলে দিন। আমি আর এ কষ্ট সহ্য করতে পারছি না।
নিরপরাধকে শাস্তি দিই না। আমি গরিব, এটাই আমার অপরাধ। আমার স্বামীও গরিব ছিল, মূর্খ ছিল। সৎ পথে থেকে সে আমাদের গ্রাস্য সাধন জোটাতে পারেনি, তাই ডাকাতি করত। আমার ছেলেরাও ডাকাত হয়েছিল। আমাদের মতো গরিবরা আপনার রাজত্বে সৎ পথে থেকে উপার্জন করতে পারে না। সবাই অসৎ, কেউ ধরা পড়ে, কেউ পড়ে না। আমি অসমর্থ, তাই আমি চুরি ডাকাতি করতে পারি না। তবু আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন মহারাজ, আমি এ কষ্ট আর সহ্য করতে পারছি না। মহীপতি বললেন, তোমাকে আমি প্রচুর ধন সম্পত্তি দিচ্ছি, তোমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু আপনার প্রচুর ধন সম্পত্তি কি আমার মনের আগুন নেভাতে পারবে? অশান্তির আগুন, শোকের আগুন জ্বলছে আমার মনে। এখন বেঁচে থাকা মানেই কষ্ট ভোগ করা। আমাকে আপনি মৃত্যুদণ্ড দিন মহারাজ, দোহাই আপনার। মহীপতির পায়ের উপর মুখ গুঁজে কাঁদতে লাগলো বুড়িটা। মহীপতি বললেন, না, আমি কিছুতেই নির্দোষকে শাস্তি দিতে পারবো না। তাহলে আমি আপনার সামনে আত্মঘাতী হব। এই বলে বুড়ি সেই মর্মের ভেদির উপর ক্রমাগত মাথা ঠুকতে লাগলো। মহীপতি দৌবারিককে আদেশ দিলেন, এই বুড়িকে সরিয়ে নিয়ে যাও এখান থেকে। বুড়ি কিন্তু এত জোরে জোরে মাথা ঠুকছিল যে তার মাথা ফেটে গেল। প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যু হলো তার। একটু পরেই লোকজন এসে সরিয়ে নিয়ে গেল তাকে। মহীপতি নিস্তব্ধ হয়ে বসেছিলেন। নির্নিমেষে চেয়ে রেখেছিলেন আকাশের সেই বিরাট স্তূপ মেঘটার দিকে। সেটা আর সাদা ছিল না, কুচকুচে কালো হয়ে গিয়েছিল। আর তার ভিতর থেকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছিল। তারা যেন মহীপতিকে বলছিল, মহীপতি, তুমিও পাপী, তোমারও শাস্তি দরকার। প্রস্তর মূর্তিবৎ বসেছিলেন মহীপতি। তারও মনে হচ্ছিল তিনি শুধু পাপী নন, মহাপাপী। তিনি প্রজাদের সুখী করতে পারেননি, কেবল শোষণ ও শাসন করেছেন। তারও মৃত্যুদণ্ড প্রাপ্য। ঠিক করে ফেললেন তিনিও আত্মঘাতী হবেন। তিনি মহা অপরাধী, নিজের মৃত্যুদণ্ড নিজেকেই দেবেন। মহীসাগরের সে অঞ্চল প্রচুর কুমুদ ফুল ফোটে। সেই অঞ্চলে জলের ধারে কতকগুলো পাথরও পড়ে আছে ইতস্তত। মহীপতি একটা থলি নিয়ে সেইখানেই ঘুরে বেড়াচ্ছিলেন। ঠিক করেছিলেন একটা বড় পাথর থলিতে পুরে গলায় বাঁধবেন সেটা, তারপর জলের ভিতর ঝাঁপিয়ে পড়বেন। মহীসাগরের জলে ডুবে মরবেন তিনি। হঠাৎ তার চোখে পড়ল 7 রঙের 7টা মেয়ে মহীসাগরের কুমুদ বনে জলকেলি করছে। কেউ লাল, কেউ নীল, কেউ জরদা, কেউ হলুদ, কেউ সবুজ, কেউ শ্যামলা, কেউ বেগুনি। অপরূপ সুন্দরী 7টি কিশোরী। মহীপতিকে দেখিয়ে এগিয়ে এলো তারা। এ কি মহারাজ, আপনিও এসেছেন? আসুন আসুন। ও কি, আপনার হাতে থলি কেন? মহীপতি জিজ্ঞাসা করলেন, তোমরা কে? আমরা 7টা রং, দিনের বেলা সূর্যালোকের মধ্যে লুকিয়ে থাকি। জ্যোৎস্না রাত্রে মাঝে মাঝে আপনার এই দিঘির কুমুদ বনে চলে আসি। চমৎকার এ জায়গাটি। আপনি থলি নিয়ে এসেছেন কেন? ফুল তুলবেন? মহীপতি তখন সব কথা খুলে বলেন তাদের। তারা সমস্বরে বলে ওঠে, আত্মহত্যা করবেন? সে কি, কেন? আমি মহাপাপী। আপনার যখন অনুতাপ হয়েছে তখন পাপ তো আর নেই। মিছিমিছি আত্মহত্যা করবেন কেন? বরং আপনি বেঁচে থেকে প্রজাদের মঙ্গল করুন। প্রজাদের মঙ্গল করা শক্ত, কারণ আমার কর্মচারীরা বেশিরভাগই অসাধু। তারাই আমার রাজ আসনের যন্ত্র। তাদের নিয়ে প্রজাদের মঙ্গল করা যায় না। এদের তাহলে দূর করে দিন, ভালো লোক বহাল করুন। তাতে বড় হাঙ্গামা। এত ঝক্কি পোয়াতে আমি পারবো না। তবে তোমরা যদি আমার সঙ্গ দাও, আমার শাসনভার তোমাদের হাতে দেব। যাবে? আমরা আমরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছি। আমরা কি আপনার রাজপুরীতে আটকে থাকতে পারি? মহারাজ আবার অনুরোধ করলেন, না না, চলো তোমরা। আমার মেয়ের মতো থাকবে আমার কাছে।
কিন্তু গেল না তারা। হঠাৎ 7টি রঙিন পাখিতে রূপান্তরিত হয়ে উড়ে গেল তারা আকাশের দিকে। মহিপতি ঊর্ধ্বমুখে হয়ে চেয়ে রইল খানিকক্ষণ। তারপর থলিটি গলায় বেঁধে একটি বড় পাথর তার ভিতরে পুড়ে জলে নামতে যাচ্ছেন। এমন সময় দেখলেন একটি দিব্যকান্তি পুরুষ তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। মহিপতি, তুমি মরতে যাচ্ছ কেন? আপনি কে? আমি বরুণ দেব। তোমার মহিসাগরে আমি প্রতি পূর্ণিমার রাত্রে আসি। কিন্তু তুমি এ কী করছো? আমার সংসারে থাকার ইচ্ছে নেই। রাজ্য শাসনে অপরাগ। এক্ষুনি 7টি পরী দেখলাম। তাদের সহচর্যে ভারী আনন্দ পেয়েছিলাম আমি, কিন্তু তারা রইল না। বরুণদেব বললেন, তারা তো 7টি রং, মহাশিল্পী, ভগবানের চিত্রশালায় তাদের অহরহ দরকার। তারা তোমার কাছে থাকবে কি করে? তুমি যাও, ভালোভাবে রাজ্য শাসন করো গিয়ে। আমি পারবো না। আমার মনে হয় প্রজারা নিজেদের মঙ্গলের ব্যবস্থা করবে ভবিষ্যতে। আমি সরে থাকতে চাই। আমাকে একটি বর দিন প্রভু। কি বর চাও? আমি ওই 7টি রঙের কাছে থাকতে চাই। বেশ, তাহলে আকাশে খানিকটা অংশ হও। ওরা যখন রামধনু হয়ে ফুটবে তুমি ওদের কাছে থেকো। সেদিন দেখি মহিপতি আকাশের সঙ্গে মিশে গেলেন। রামধনু ঠিক পেছনে যে আকাশ আছে সেই মহিপতি। মহারাজ মহিপতি এখন মহাশূন্যের একটা অংশ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।